আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের দেশের রাজনীতিতে, বিশেষ করে ক্ষমতার রাজনীতিতে ৫ বছর একটা যাকে বলা হয় কোড নাম্বার। আপনি লক্ষ্য করুন যে সেই 1954 থেকে আজ অবধি প্রতি ৫ বছর পর পর আমাদের রাজনীতিতে একটি ব্যাপক পরিবর্তন আসে এবং সে পরিবর্তনের ফলে একেবারে রাজনীতির যেটিকে বলা হয় কোর্স অফ অ্যাকশন, সেই কোর্স অফ অ্যাকশন চেঞ্জ হয়ে যায়। আমি আপনাকে ১৯৪৭ সন থেকে বলি। তো ১৯৪৭ সনে যখন পাকিস্তান স্বাধীন হলো, তখন রাজনীতির পাদপীঠে কারা? রাজনীতির পাদপীঠে কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ, তার সঙ্গে মোহাম্মদ আলী বা আলী ভ্রাতৃদ্বয়, মোহাম্মদ আলী, লিয়াকত আলী, সাহেবজাদা ইয়াকুব আলী খান। আচ্ছা, গেল। তো ৪৭, ৪৮, ৪৯, ৫০, সেই ৫০-এর পরে এটা পরিবর্তন হতে থাকলো। সেই পরিবর্তনের ধারায় সেখানে গোলাম মোহাম্মদ, চৌধুরী গোলাম মোহাম্মদ, এরপর খাজা নাজিম উদ্দিন, এখানে হোসেন শহীদ সরওয়ার্দী, শেরেবাংলা একে ফজলুল হক, সর্বভারতীয় রাজনীতির এই সমস্ত দিকপালরা এসে পাকিস্তানের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে পড়লেন। দ্বিতীয় ক্যাটাগরিতে এসে যারা এলেন তারা খেলাফতে রব্বানী পার্টির আবুল হাসিম, তারপর সেই মুসলিম লীগের আরও অনেক যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা। এভাবে চলল ৫ বছর। তাহলে ৫০, ৫১, ৫২, ৫৪। ৫৪তে এসে পুরো রাজনীতির যে পট পরিবর্তন হয়ে গেল, একেবারে কোর্স অফ অ্যাকশন পরিবর্তন হয়ে গেল পূর্ব পাকিস্তানে এবং পশ্চিম পাকিস্তানে। এভাবে চলল ৫ বছর। ৫৪, ৫৫, ৫৬, ৫৭। ৫৮ সালে এসে পুরো রাজনীতির পট পরিবর্তন হয়ে গেল। সেখানে আইয়ুব খান চলে আসলেন, সব শেষ, এবং একটা ইতিহাস তৈরি হলো, সামরিক শাসনের ইতিহাস। সেই ৫৮ থেকে ৫৮, ৫৯, ৬০, ৬১, ৬২ সনে এসে কি হলো, আবার কোর্স অ্যাকশন পরিবর্তন হলো। আইয়ুব খান দেখলো যে এভাবে চলবে না, নির্বাচন দিতে হবে, বেসিক ডেমোক্রেসি দিতে হবে, রাজনৈতিক দলগুলোকে স্বীকৃতি দিতে হবে, নানা রকম একটা পরিবর্তন, মানে সামরিক শাসনটাকে তিনি আবার গণতন্ত্রে রূপান্তরিত করলেন। আচ্ছা, ৬২ থেকে আবার ৫ বছর, ৬৩, ৬৪, ৬৫, ৬৬। ৬৬ সনে কি হলো, পুরো তার যে সামরিকতন্ত্র, তারপরে আবার সেমি বেসিক ডেমোক্রেসির যে ইতিহাস, এটা পাল্টে গেল। নতুন একটা আন্দোলন, শিক্ষা আন্দোলন শুরু হলো। ৬২ শিক্ষা আন্দোলন, সেটাকে গিয়ে ৬৬ গণ আন্দোলনে রূপান্তরিত হলো এবং সব কিছু একেবারে তছনছ হয়ে গেল। এরপর পরবর্তী ৫ বছর আসেন ৬৬, ৬৭, ৬৮, ৬৯। ৬৯ গণ অভ্যুত্থান হয়ে গেল, ৭০ একটা নতুন প্রেক্ষাপট তৈরি হয়ে গেল। আবার আসেন ৫ বছর, ৭০, ৭১, ৭২, ৭৩, ৭৪ সাল। ৭৪ সাল দুর্ভিক্ষ হলো এবং ৭৫-এর ১৫ই আগস্ট অনিবার্য করে তুলল। তারপরের ৫ বছর আসেন ৭৫, ৭৬, ৭৭, ৭৮, ৭৯। ৭৯-তে কী হলো, জিয়াউর রহমান সাহেব এই যে বহুদলীয় গণতন্ত্র, এর আগে নানা রকম কিছু করে সে একটা স্ট্যাবল অবস্থায় দেশটাকে আনলো। আনার পরে এরপরে মাত্র ২ বছরের মাথায় তার পরিণতি শেষ হয়ে গেল। এরপরে আপনি সেই ৭৯ থেকে আবার ৫ বছর করেন, ৭৯, ৮০, ৮১, ৮২, ৮৩ সন। 1983-তে কী হলো, এরশাদের মার্শাল ল। আবার সেই এরশাদের মার্শাল লর সঙ্গে যদি আপনি তুলনা করেন, আপনি দেখবেন যে সেই 1958-এর মার্শাল লয়ের একেবারে অনুরূপ। আবার
83-তে যে ঘটনাগুলো ঘটলো বা তখনকার যে প্রেক্ষাপট, কোর্স অফ অ্যাকশন, এটাকে আপনি জিয়াউর রহমানের 1975-এর ডিসেম্বর মাসের ঘটনার সঙ্গে তুলনা করতে পারেন। এভাবে 83 থেকে আরও 5 বছর পরে আগায় যান, 84, 85, 86, 87, 88। 88 সনে পুরো রাজনীতির যে তার যে ক্যারিয়ার শেষ হয়ে গেল। সে একতরফা নির্বাচন করলো, সমস্ত রাজনৈতিক দলগুলো শেষ হয়ে গেল, একটা গৃহপালিত বিরোধী দল তৈরি করলো। আরও বলবো, এভাবে 5 বছর পর পর আপনি দেখেন যে রাজনীতিতে একটা কোর্স শেষ হয় আর নতুন করে রাজনীতির মাঠে অনেকগুলো মুখ, অনেকগুলো নায়ক, অনেকগুলো খলনায়ক তারা চলে আসে। সেই দিক থেকে এই যে 2026 সন, এই 2026, 27, 28, 29, 30, এই 2030 সনের মধ্যে আমাদের রাজনীতিতে কি কি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এর কারণ হলো এই সময়টিতে আমাদের অনেকগুলো কোর্স অফ অ্যাকশন মানে পরিবর্তন হবে, অনেকগুলো ঘটনা ঘটবে, অনেকগুলো মুখ রাজনীতি থেকে হারিয়ে যাবে, অনেকগুলো নতুন মুখ আসবে। এখন আমরা যাদেরকে দেখছি, আমরা দেখছি জামাতের আমির গোলাম পারওয়ার সেক্রেটারি, আমরা দেখছি জামাতের সঙ্গে অনেকগুলো ইসলামী দল নয়, প্রথাগত সাধারণ দল, তাদের একটা ঐক্য হয়েছে এবং জামাতের একঝাঁক তরুণ নেতৃত্ব, এখানে শিশির মনির আছে, ব্যারিস্টার শাহরিয়ার আছে, এখানে ফুয়াদ আছে, এবি পার্টির মঞ্জু সাহেব আছেন, তারপর এখানে ডক্টর মাসুদ সংসদ সদস্য তিনি আছেন, তারপরে এখানে মিজানুর রহমান আজহারি আছেন, আহমদুল্লাহ আছেন, এখানে সংসদে গেছেন সেই যে আমির হামজা আছেন। তো এই লোকগুলোকে আপনি একত্র করেন, সবারই নিজস্ব জায়গা থেকে কিন্তু প্রচণ্ড সফলতা আছে, ইতিবাচক বলেন কিংবা নেতিবাচক বলেন, সফলতা আছে। তো সেই সফলতার প্রেক্ষিতে বিরোধী দলের এই মুখগুলোর সঙ্গে সঙ্গে আবার মামুনুল হক সাহেব আছেন, তারপর মেজর আক্তার আছেন, কর্নেল ওলি আছেন, তারপর সেখানে কর্নেল ওলির সাথে সাথে আরও অনেকগুলো মুখ সামনে চলে আসবে। এরপর 11 দলীয় যে জোট, ঐক্যজোট, সেই 11 দলীয় ঐক্যজোটে হাসনাত আছে, সার্জিস আছে, তারপরে মাহফুজ আছে, আরও অনেকে আছেন। তো তাদের মধ্যে অন্তত যদি 10 জন লোক আপনি দেখবেন যে রাজনীতির সম্মুখ সারিতে খুব বড় নেতা হয়ে গেছেন, আবার বাকি যারা আছে তারা পেছনের সারিতে হারিয়ে গেছেন। বিএনপির মধ্যেও একই অবস্থা, এখানে তারেক রহমান, জাইমা রহমান, জোবাইদা রহমান এই পরিবারে, ওনার আপনজনের মধ্যে ওনার যে ব্যক্তিগত যে সহকারী সানি সে আছে, অপু আছে, নুরুদ্দিন অপু, মিয়া নুরুদ্দিন অপু আছে। তারপরে এখানে আমি দুটো শব্দ কিন্তু ব্যবহার করি, আমি যাদেরকে বলি আছে তারা আমার স্নেহভাজন, বয়সে ছোট, আর আমি অনেকে আছেন বলি, মানে তারা আমার সমপর্যায়ের বা সিনিয়র বন্ধু বান্ধব। এই জন্য মানে অনেক সময় কথার কারণে মনে হতে পারে যে লোকটি বেয়াদব কথা বলছে, মানুষকে সম্মান রেখে কথা বলছে না। যাই হোক, সেই জিনিসগুলো মানে আমি খেয়াল রাখি, যারা দর্শক তাদের জন্য আমি জিনিসগুলো বলছি। এর বাইরে যেটি আছেন সেটা হলো সালাউদ্দিন সাহেব আছেন, এরপর আইনমন্ত্রী আছেন, আসাদ আছেন, তারপর ডেপুটি স্পিকার আছেন, ব্যারিস্টার কায়সার কামাল আছেন, তারপর ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আছেন, তারপর মানে এই ইয়াংদের মধ্যে যারা মোটামুটি এখন সরকারি দলের কর্তৃত্ব করছেন, যাদের হাতে মূলত ক্ষমতা। এর বাইরে ওনার বিশ্বস্ত যারা লোকজন আছেন, সে বিশ্বস্ত লোকজন এখনও লাইমলাইটে আসেনি, খুব দ্রুত চলে আসবেন। সেটা হলো স্থানীয় সরকার এলজিআরডি যে
মিনিস্ট্রি রয়েছে, সেই মিনিস্ট্রিতে যিনি প্রতিমন্ত্রী আছেন, বগুড়া থেকে হয়েছেন এক ভদ্রলোক, দলের মধ্যে খুবই প্রভাবশালী। এই মুহূর্তে তাকে যাকে বলা হয় ডিফ্যাক্টো সাধারণ সম্পাদক বলা হয়। উনি আছেন। এরপরে চিফ হুইপ যিনি আছেন তিনি আছেন। শহীদুদ্দিন চৌধুরী আনি তিনিও আছেন, জহিরুদ্দিন স্বপন আছেন। তো এরকম সরকারি দলের অন্তত 100 তরুণ এবং মধ্যবয়সী যারা লোকজন রয়েছেন, তাদের মধ্যে একটা বিরাট অংশ পেছনে পড়ে যাবেন আর বিরাট অংশ সামনে চলে আসবেন। এই হলো এখানকার দৃশ্য। বাইরে কি হতে পারে? বাইরে হাসানুল্লাহ কিনু সাহেব, রাশেদ খান মেনন সাহেব, ওনাদের মতো লোক ছাড়াও সেই হেফাজত ইসলামীর অন্তত 1 ডজন আওয়ামী লীগপন্থী যারা নেতা আছেন, যারা খুবই জনপ্রিয়, ওয়াজের ময়দানে সংগঠন চালাতে গিয়ে এবং হেফাজত তাবলিগের মধ্যে তাদের একটা বিরাট প্রভাব রয়েছে। আমি ব্যক্তিগতভাবে কারো নাম বললাম না। অন্যদিকে আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতিতে শেখ হাসিনা ছাড়াও জাহাঙ্গীর কবির নানক সাহেব আছেন, বাহাউদ্দিন নাসিম সাহেব আছেন। কোনো অবস্থায় আপনি তাদের যে প্রভাব, এটা আপনি বন্ধ করতে পারবেন না। এদের একটা গ্রুপ হয়ে গেছে রাজনীতিতে, অর্থাৎ বাহাউদ্দিন নাসিম, আলাউদ্দিন নাসিম, তারপর জাহাঙ্গীর কবির নানক, ওনাদের একটা পলিটিক্যাল গ্রুপ ঠিক সেম এইজে আছেন, যারা দেশের বাইরে থাকা সত্ত্বেও তাদের মধ্যে একটা পোলারাইজেশন হচ্ছে। শেখ পরিবারের মধ্যে শেখ ফজলে নূর, তাপস আছেন, পরশ আছেন, শেখ রেহানার ছেলে ববি আছেন, তারপরে সজীব ওয়াজেদ জয় আছেন, পুতুল আছেন। আপনি এদেরকে রাজনীতি থেকে বাদ দিতে পারবেন না। অন্যদিকে শেখ সেলিম সাহেবের যে ছেলে একজন আছেন, যিনি যুবলীগ করতেন, ব্যারিস্টার, তো নাইম, ব্যারিস্টার নাইম। তারপরে আবুল হাসনাত আবদুল্লাহ সাহেবের ছেলে আছে, যিনি বরিশালে মেয়র হয়েছেন, হাসনাত আবদুল্লাহ। মানে আওয়ামী লীগের রাজনীতিতে তাদের যে অবস্থান, এর বাইরে আর অনেক যে সকল রিফাইন্ড নতুন ছাত্রলীগ যুবলীগ থেকে একটা বিরাট গ্রুপ চলে আসবে। যেমন ধরুন লিয়াকত শিকদার, নজরুল ইসলাম বাবু, ইকবালুর রহিম, এরকম ছাত্রলীগের সাদ্দাম, তারপরে গোলাম রব্বানী, নাজমুল, মানে যারা অতীতে প্রেসিডেন্ট সেক্রেটারি হয়েছেন, তাদের মধ্যে যাদের ফাইন্যান্সিয়ালি বা যাদের বিরুদ্ধে করাপশনের অভিযোগ ওরকম বেশি একটা নেই, বা যারা পদ পদবি পাননি, এরকম অনেকে সম্মুখ সারিতে চলে আসবেন। যেমন শেখর আছেন, আবু সাইদ স্বপন আছেন। ওনারা সবাই এরকম আওয়ামী লীগের অন্তত 100 জন নেতাকর্মী, তারা এই দলটির নেতৃত্বে আসবেন, অথবা আওয়ামী লীগ যদি হারিয়ে যায় এরাও হারিয়ে যাবেন। তো এই যে হারিয়ে যাবেন, এটা হলো আমাদের স্বাভাবিক যে প্রক্রিয়া। যদি আওয়ামী লীগ, জামাত, বিএনপি, এনসিপি এদের সবার রাজনীতি করার সুযোগ থাকে, তাহলে এরকম একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হবে। ফলে আগামী 5 বছর পরে রাজনীতির ময়দানে আপনি অনেককে দেখবেন যাদেরকে আপনি এখন কাউন্ট করছেন না, আর এখন যাদেরকে আপনি কাউন্ট করছেন তাদের অনেককে আপনি দেখবেন যে রাজনীতির ময়দানে তারা নেই। এই গেল একটা। দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে, যদি সরকার খুব ভালো করে, বিএনপি খুব ভালো করে, আওয়ামী লীগ ধীরে 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 যাকে বলে পিছনের সারিতে চলে যাবে, একসময় মানুষ ভুলে যাবে। যদি তারেক রহমান সাহেব আর একটা পদ্মা সেতু করে ফেলে, আরও একটা বড় এক্সপ্রেসওয়ে করে ফেলে, 300 ফিটে যেটা পূর্বাঞ্চলে যে রাস্তা, এর চাইতে দৃষ্টিনন্দন, সে দেখা গেল সে বলল যে না, আমি এখন 300 ফিট যেভাবে চলছে এটা তো আসলে 30-35 কিলোমিটার, আমি পুরো ঢাকা চট্টগ্রাম যে হাইওয়েটা আছে, আগামী 5 বছরের মধ্যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে আর পদ্মা সেতু পার হয়ে ভাঙ্গা থেকে একেবারে মানে পটুয়াখালী পর্যন্ত বা কুয়াকাটা পর্যন্ত আমি এটাকে 6 লেনের একটা হাইওয়ে করে ফেলব, মংলা বন্দর পর্যন্ত। তো এই দুটো কাজ যদি হয়, এই দুটো কাজে যদি তারা মনে করে যে না, আমরা এখানে 30,000 কোটি বা 40,000 কোটি টাকা ব্যয় করব, এতদিনের মধ্যে একটা জার্মান কোম্পানিকে দেব, জার্মানরা খুব ভালো, বিশ্বস্ত,
অথবা কোনো ওআইসি কর্পোরেশনের মতো জাপানি কোনো কোম্পানিকে দেবো, একদম টাইম ফ্রেম করে আমাকে এত দিনের মধ্যে এই দুটো হাইওয়ে, জাস্ট লাইক হাইওয়ে, নো মানে যাকে বলা হয় কোনো রিক্সা কোনো মানে ওই হাইওয়েতে কেউ ঢুকতে পারবে না, একদম পাখিও ঢুকতে পারবে না, এইভাবে পুরো ব্লকেট করে দেওয়া হবে যেভাবে চীন, ইউরোপ, আমেরিকাতে হাইওয়েগুলো থাকে। তো বাংলাদেশে যদি তারা অন্তত দুটো হাইওয়ে করতে পারেন, একটা পদ্মা সেতু করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে লোকজন আর শেখ হাসিনার নাম নেবে না। এটা হলো বাস্তবতা। কিন্তু তারা যদি এই কাজগুলো করতে না পারে, শুধুমাত্র কার্ড বিতরণ করে, শুধুমাত্র খাল খনন করে, শুধুমাত্র যে সেই নানা রকম কথাবার্তা যেগুলো বিতর্ক হচ্ছে ইদানিং, সেই কাজগুলো করতে থাকি, তাহলে দেখবেন যে অনেকে হারিয়ে গেছে। আর আওয়ামী লীগের নাম বারবার আসছে যে না, এদেশে আসলে আওয়ামী লীগের সরকার বারবার দরকার, এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হতে থাকবে। তো এই যে 5 বছরের যে কোর্স অফ অ্যাকশন, সেই কোর্স অফ অ্যাকশন কিন্তু শুরু হয়ে গেছে। একটা জিনিস আমি বলতে পারি যে বাংলাদেশে হয়তো আর সামরিক শাসন বা আরেকটি 1-11 যে পরিবেশ পরিস্থিতি, এটা আর হবে না। আরেকটা জিনিস আমি বলতে পারি যে আমাদের যে সিভিল সোসাইটিতে যে ধরনের একটা অ্যাম্বিশন ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের পতনের পরে সেই অ্যাম্বিশনটাও চলে গেছে। ফলে আগামীতে যা কিছুই হোক না কেন, এটা রাজনীতির মাধ্যমে হবে। সেটা ইসলামী ধারা রাজনীতি হতে পারে, বিএনপি ধারা রাজনীতি হতে পারে, আওয়ামী লীগ ঘরানার রাজনীতি হতে পারে, এটা একটা সম্ভাবনা। আর সেই সম্ভাবনার সঙ্গে আমেরিকা যুক্ত হতে পারে, ভারত যুক্ত হতে পারে, অথবা চীন এবং পাকিস্তান যুক্ত হতে পারে। কিন্তু ঘটনা যাই হোক না কেন, 5 বছর পর আপনি আজকের এই 2026 সনের যে রাজনীতি দেখছেন, তার 5 to 10% রাজনীতি আপনি দেখতে পাবেন না। 5 বছর পর আপনি যা কিছু দেখবেন, একেবারে 90% একটা ভিন্ন পরিবেশ, ভিন্ন আঙ্গিক আপনি দেখতে পাবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।